সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। আমাদের বিনোদনের সবচাইতে শক্তিশালী গণমাধ্যম হচ্ছে চলচ্চিত্র। এই চলচ্চিত্রেরও রয়েছে নানা জনরা, কখনো বাণিজ্যিক আবার কখনো আর্ট ঘরানা। আমাদের এই চলচ্চিত্রের কন্টেন্ট দর্শক কিভাবে গ্রহণ করছে এবং নির্মাণের নানা দিক, এসব নিয়ে আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আমাদের সাথে 3 জন বরাবরের মতো অতিথি আছেন। পরিচিত হই আমরা। আমাদের সাথে আছেন চলচ্চিত্র পরিচালক শবনম ফেরদৌসী, এরপরে আছেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক লাবিক কামাল গৌরব, এবং আমাদের সাথে সবশেষে আছেন মডেল অভিনয় শিল্পী শাবনাজ সাদিয়া ইমি। সবাইকে শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাই আজকের আয়োজনে। যে আগামী 12ই জুলাই মুক্তি পেতে যাচ্ছে শবনম ফেরদৌসী পরিচালিত আজব কারখানা। এই চলচ্চিত্রটি বলা হচ্ছে বাউল শিল্পের মর্ম বেদনা বা গানের সিনেমা, সুরের সিনেমা। তাই আমরা আজকের আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হতে পারবেন, আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাব। শুরুতেই শবনম ফেরদৌসী, আপনার চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে এবং প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। প্রথম পূর্ণদৈর্ঘ্য না, মানে কাহিনী চিত্র, মানে শুধু পূর্ণদৈর্ঘ্যই নয় আর কি। কারণ আমি তো দীর্ঘ 25 বছর ধরে ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসেবে পরিচিত, কিংবা এই নিয়ে কাজ করছি। এটি প্রথম কাহিনী চিত্র হতে যাচ্ছে। অনুভূতি যেটা হচ্ছে যে ছবিটা তো করেছিলাম মানে বেশ কিছুদিন, 3 বছর আগে শেষ হয়েছে। এর মধ্যে ফেস্টিভ্যালগুলো কাভার করেছে। ছবিটি যখন জার্নি করেছে, অনেক বাধা বিপত্তি নানা কিছুর মধ্যে দিয়ে এসছে। আজকে ছবিটি রিলিজ হতে যাচ্ছে। ফলে এটা একটা রিলিফ আমাদের সবার জন্য, আমাদের পুরো টিমের জন্য, যে আমরা ছবিটা শেষ পর্যন্ত সিনেমা হলে মুক্তি দিতে পারছি, দর্শকের সামনে হাজির করতে পারছি। মানে একটা সময় দেখা গেছে যে আমাদের চলচ্চিত্রের কিন্তু খুবই মানে ভাটা যদি বলি বা খরা যদি বলি, সেরকম একটা পরিস্থিতি ছিল, এবং আমরা মন পুরা দিয়ে আবার সেই জিনিসটা ব্যাক করলো, আবার আমরা চলচ্চিত্রের সেই জনপ্রিয়তার বিষয়টা দেখতে পেলাম। তো এই চলচ্চিত্র ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, দর্শক গ্রহণ করছে, এই বিষয়গুলো যদি শুনি যে আসলে এর পেছনে আসলে কি কারণ, আমরা যদি বলি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে এখন ভালো মন্দ না বলে চলচ্চিত্র নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? মনপুরা দিয়ে আসলে বলা তো ঠিক না। মনপুরা অনেক পরের ছবি। আসলে একটা বাংলাদেশি ছবির একটা নিজস্ব ইতিহাস আছে, তাই না? একটা দীর্ঘ জার্নি আছে। 80s-এর দিক থেকে শুরু হলো, আমরা যেটাকে বলছি আসলে অশ্লীল চলচ্চিত্র নির্মাণ, কিংবা বাণিজ্যিক ঘরানা বলছি। আসলে বাণিজ্যিক ঘরানা তো সকল ছবি, পারিবারিক ছবিও তো ভীষণভাবে বাণিজ্যিক ছবি ছিল এখানে, তাই না, বাংলাদেশে। ফলে হ্যাঁ, আমরা যেটা বলতে পারি যে অশ্লীল কিংবা কুরুচিপূর্ণ এই কথাগুলো আমরা বলছি, যদিও সেটা সংজ্ঞা কোনটা ভালো কোনটা মন্দ সেটা অন্য জায়গায়। সেই ধরনের ছবি, কাটপিস ছবি, নকল ছবি, এটা একটা দশক দীর্ঘদিন রুল করেছে। হ্যাঁ, মনপুরা সেখানে যেটা করলো যে আবার সে সুস্থ ধারা, যেটা বলি, আমাদের নিজস্ব গল্প নিয়ে হাজির হয়েছে, যেটা মানুষকে আসলে মানুষের যে আত্মা ছোবার যে বিষয়টা চলচ্চিত্রে, সেটা করতে পেরেছে বলেই একটা নতুন ধরনের জার্নি আমরা বলছি। কিন্তু এই জার্নিটা তো ছিল বাংলা চলচ্চিত্রে। জহির রায়হানরা ছিলেন না, খান তারা ছিলেন না, তারা করেননি। এখন যেটা হচ্ছে যে বিগত 5-6 বছর ধরে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবি, নতুন নির্মাতাদের ছবি যাওয়ার কারণে আলোচনায় আসছে। অনেক তরুণ নির্মাতা তৈরি হয়েছে এবং বিভিন্ন বিষয়ের ওপর এবং বিভিন্ন ভঙ্গির ওপর ছবি হচ্ছে। ফলে এই ফ্লোটা এসছে। বিশেষ করে আপনি খেয়াল করবেন করোনা পরবর্তী সময়ে আসলে এই জোয়ারটা যেন এলো, কারণ অনেকদিন ছবি বন্দি ছিল, তো ফলে ছবি একের পর এক আসছে, সেই জন্য ছবি আলোচনা এসছে। আর এক এক সময় দেখবেন শিল্পে এক এক সময় একটা ট্রেন্ড থাকে। এখানে ইমি আছে, আমার মনে আছে 2000 সালের দিকে, 3-4-2-এর দিকে একটা পত্রিকা পাতা বের হতো যে কি হতে চায় একটা নতুন মেয়ে, সবাই মডেল, সবাই মডেল। আমি এই দেশের মেয়েদের, আমি নির্মাতা হিসেবে ভাবতাম যে আর কোনো ভিশন নেই, সবাই শুধু মডেল হতে চায়। এখন একটা ট্রেন্ড চলছে, সবাই ফিল্ম মেকার হতে চায়, সবাই ফিল্ম নির্মাণের সঙ্গে জড়িত থাকতে চায়। ফলে আমাদের জন্য খুব আনন্দের যে এতদিন আমাদের জায়গাটা এসছে না। হ্যাঁ, চলচ্চিত্র নিয়ে আলোচনা হচ্ছে, সেটা তো আমাদের জন্য খুবই সুসংবাদের।
এবং যেটা বললেন যে সবাই চলচ্চিত্রে আসতে চাচ্ছে, সেখানে নতুন নতুন মেধার জায়গাটাও দেখা যাবে যে প্রত্যেকে নতুন মানুষের কাছ থেকে নতুন নতুনরাই তো ধরনের, আসলে জোয়ারটাই নিচ্ছে। একদমই তাই। ইমির কাছে যদি আমরা যাই, যে আপনি র্যাম্পে কাজ করেছিলেন, করেই আপনার একটা আলাদা একটা পরিচিতি আপনি নিজেই তৈরি করে ফেলেছেন, এবং এখন এই চলচ্চিত্রটি বোধহয় আপনার প্রথম চলচ্চিত্র। আমরা সেই সম্পর্কে একটু জানতে চাই, যে চলচ্চিত্রের সঙ্গে যুক্ততা হওয়া এবং চলচ্চিত্র সম্পর্কে অনুভূতি এবং মুক্তি পেতে যাচ্ছে সবকিছু মিলিয়ে। মডেল ইমি তো মডেল ছিলই, কখনো মডেলিংটা আমার এত বেশি প্রায়োরিটি ছিল, আমি এটা মন দিয়ে করতাম এবং 100% অনেস্টি এবং ডেডিকেশন এবং টাইম সব কিছু আমি ওখানেই দিতাম। কিন্তু অভিনয়টাকে যদি দেখতে বলি, আমি আমার বাসা থেকে দেখেছি, আমার বাবা ছিলেন একজন মঞ্চ অভিনেতা এবং পাশাপাশি একজন ব্যাংকার ছিলেন। সেই জায়গাটাতে থেকে আমার অভিনয়ের প্রতিটা শ্রদ্ধা অনেক বেশি ছিল, যে মেয়েরা নায়িকা হতে চায়, কিন্তু বিগ স্ক্রিনে আমি আমার প্রেজেন্স অল্প সময়ের জন্য হলেও থাকুক, কিন্তু সেটা কতটুকু সিরিয়াস এই জিনিসটা মানে অনেক আগে বুঝতে পেরেছিলাম, যে আমি জাস্ট কোনো একভাবে বড় পর্দায় আসবো এভাবে আমি আমাকে দেখিনি। এটা আমার মডেলিংয়ের জায়গা থেকে হয়তো আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থান থেকে আমি যেটা আমার নিজের জন্য প্রাপ্য মনে করতাম। আর সিনেম্যাটিক আইডিয়াটা কিভাবে আসলো বা আমি এই প্রজেক্টের সঙ্গে কিভাবে যুক্ত হলাম, করোনার টাইমটাতেই যখন পুরো ওয়ার্ল্ডই মানে গ্লোবালি শাটডাউন অবস্থা, তখন আমি এত সিনেমা দেখেছি এবং এত স্টাডি করেছি। আমার একটা জিনিস আমি নোটিস করলাম তখন, যে আমি আমার রিয়েল লাইফের অবস্ট্যাকলগুলো আছে সেগুলো অনেকটা মানে কভার করতে পারছি। এই যে সিনেম্যাটিক এক একটা সিচুয়েশন, এক একটা ক্যারেক্টার, এক একটা অ্যাডভেঞ্চার, এক একটা মানে থ্রিলিং সিচুয়েশন, এগুলোকে ওভারকাম করা যায়। তো যেহেতু সিনেমা থেকে আমি অনেক আইডিয়াস পেয়েছি আমার রিয়েল লাইফ মানে প্রসিড করার বা নিজেকে প্রোটেক্ট করার, বা কি ট্যাকটিক্স হতে পারে, রিয়েল লাইফ সার্ভাইভারের ট্যাকটিক্স কি হতে পারে, তখন আমার মনে হলো যে আসলে সিনেমা যদি আমাকে এত আইডিয়াস দিয়েছে, তো সিনেমাতে তো আমিও কিছুটা কন্ট্রিবিউট করতে পারি। আর বাংলা সিনেমায় যেই মেয়েটা কখনো নায়িকা হতে চাইবে না, সে আমার কাছে খুবই অস্বাভাবিক। এটা স্বাভাবিকভাবেই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই চাইবে যে বাংলা সিনেমা। যখন আমি দিতিকে দেখতাম অন স্ক্রিনে, আমার মনে হতো যে ওয়াও, সেলিব্রিটি শুড লুক লাইক দিস। আর নায়িকা কথাটা এখন সবাই ইজিলি চায়, বাট নায়িকা জিনিসটা তো তারা মানে দেখিয়েছে, তারা কিন্তু বলতো না আমাকে নায়িকা বলো, কিন্তু তারা কিন্তু দেখিয়েছে যে একটা নায়িকা কেমন হয়। সে আমার কাছে অনেক ইমপ্রেসিভ লাগতো। তো আমার মনে হতো যে তাদের প্রেজেন্স অনেক এলিট, অনেক ক্লাসি, অনেক তাদের প্রেজেন্স অনেক ডেপথ আছে, যেটা মানে পরবর্তীতে কিছুটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে গিয়েছে। তো সিনেমার এই যে সিনেমাতে আমি কন্ট্রিবিউট করতে পারি বা সিনেমাতে অংশগ্রহণ করতে পারি, সেখান থেকে যখন নিজের কিছুটা প্রিপারেশন টাইম নিলাম, কোভিডের টাইমটাতে প্রিপারেশন নিতে ওই টাইমটাতেই শবনম আপা আমার সঙ্গে যোগাযোগ করে, যে আগে যে কি হতে পারে এটা 19-এ, হ্যাঁ, যে কি এটা তুমি এই যে আমাদের প্রজেক্ট তুমি মানে তোমাকে ফিট করবা নাকি। আমি ভাবলাম আমাকেও একটু টাইম দিতে হবে, যে শবনম আপারও তো বুঝতে হবে যে যেই পারফরমেন্সটা সে চাচ্ছে বা এক্স্যাক্টলি অ্যাকুরেটলি সে যে জিনিসটা চাচ্ছে এটাকে আমি প্রোভাইড করতে পারবো কি না। আই স্পেন্ড সো মাচ টাইম উইথ হার। আমার জিম থেকে ডিরেক্টলি তার অফিসে চলে যেতাম, অনেক টাইম স্পেন্ড করতাম। সামি আপা এই প্রজেক্টের প্রযোজক, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। একজন বিগ স্ক্রিনে যদি নিজের ইন্ট্রোডাকশনই হয়, সেই ইন্ট্রোডাকশনে সে শবনম আপা আমাকে কোস্টার এনে দিয়েছেন পরমব্রত। আমার ক্যারেক্টারটা তাকে এভলভ করেই, তার সঙ্গেই আমার মানে বেশিরভাগ সিকোয়েন্স এবং বেশিরভাগ শুটিং আমার তার সঙ্গেই ছিল যতটা সময় ছিল। কেন্দু এবং ঢাকায় মিলে আমি শুটিং করেছি। এটা আমার জন্য আমি মনে করি যে অ্যাজ এ মডেল আই ফিল প্রাউড টু বি এ পার্ট অফ দিস প্রজেক্ট অল ওভার সব মিলিয়ে। আমি শুটিং চলাকালীন অভিজ্ঞতাগুলো পরে শুনছি। আমি লাবিক কামালের কাছ থেকে একটু একইভাবে জেনে নিতে চাই আসলে এই ফিল্মটার সাথে জড়িত হওয়া কিভাবে, এবং আপনি নিজে একজন শিল্পী এবং সঙ্গীতায়োজন করেছেন, সব জায়গা থেকে একটু শুনি। এমনিতে তো মানে আমি তো মানে এই কাজ করি মানে, বাট শবনম আপা আমাকে অ্যাপ্রোচ করলেন এই ছবিটার জন্য, তো এটা আমার জন্য আসলে অনেক মানে আনন্দ, খুশি এবং মানে আমি ভেরি গ্রেটফুল যে উনি আমার উপরে এই ভরসাটা রেখেছেন। সো ওই জায়গা থেকে, এবং আমার জন্য একটা বিশেষ ফিল্ম, কারণ আমার নিজের জীবনের যে গল্পটা, যে আমি তো আসলে শহরে বেড়ে ওঠা একটা মানুষ,
আমি এইখান থেকে আসলে বাউলের গন্ধ বলি, বাউলের সুর বলি, বাউলের মেজাজ বলি, বাউলের গল্প বলি, এগুলো তো আমাকে আকৃষ্ট করায় আমি আসলে এই জিনিসটা শিখেছি বা কুষ্টিয়া এবং সারা বাংলাদেশে সাধুসঙ্গ করে করে এই 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 জিনিসটার ভিতরে ঢোকার চেষ্টা। তো এই যাত্রা এখনো বহমান আছে। এবং ফিল্মের মধ্যে যে ক্যারেক্টারটা দেখায়, আমি যদিও মানে বেশি কিছু বলতে চাই না, কারণ আমি চাই মানুষ এই গল্পর মজাটা হলে গিয়ে নেক। কিন্তু এই জায়গাটার সাথে আসলে একটা শহরের মানুষের সাথে নারীর মানে শেকড়ের টান কোথায় কিভাবে লাগে, এইটা এবং এটা যেভাবে স্বর্ণপা দেখিয়েছেন, এইটা আসলে একটা মজার ইন্টারেস্টিং মানে ইভেন ফর মিউজিশিয়ানস এটা খুবই একটা, যারা রক মিউজিশিয়ানস দেখছে আজকে শো, বলবো যে এটা সবার দেখা উচিত, যে একটা মিউজিশিয়ানের লাইফ ট্রাভেল কিভাবে জার্নি এবং আপস অ্যান্ড ডাউনস এবং দ্য সাইকোলজিক্যাল স্ট্রাগলস দ্যাট আস মিউজিশিয়ানস গো থ্রু এই মিডিয়ার দৌড়াদৌড়ির মধ্যে। তো এই জায়গাটা আসলে আমি বলবো খুবই একটা ট্রান্সপারেন্ট একটা জায়গা খুঁজে বের করেছেন শবনম ফেরদৌসী, যে মানে কিভাবে আসলে এটা এভাবে আমরা আসলে কোনো প্রফেশনাল মিউজিশিয়ানের লাইফ বা কোনো রকস্টারের ক্যারেক্টার ওভাবে স্ক্রিনে বাংলা চলচ্চিত্রে ওভাবে আমি অন্তত পাইনি এবং আমার জানা মতে ওভাবে করা হয়নি। সো এইটা একটা জায়গা যে নিজের এক্সপিরিয়েন্স, নিজের জায়গা থেকে এটার সাথে একটা মিলের জায়গা খুঁজে পাওয়া। আর আরেকটা ফ্যাসিনেটিং জায়গা ছিল, সে আমাকে খুব একটা কমপ্লিকেটেড এবং গুরুদায়িত্বের কাজ দিয়েছিল। হেলাল হাফিজ নামক এক কবি, মানে সে একজন ফেমাস কবি, সে একজন বিশাল বড় মাপের, মানে তার নাম সবাই জানে এবং তার কবিতা মানুষের মুখে মুখে। তো সেই রকম একটা মানুষের কবিতা যদি যখন সুর করতে হয়, তা আবার একটা লিরিক সিনেমার খাতিরে দুইটা সুরে ট্রান্সলেট করতে হয়েছে এবং একটা লিরিক থেকে দুটো গান বের করতে হয়েছে, এবং কমপ্লিটলি ডিফারেন্ট, একটা ফোক রক একটা পপ রক। সো চ্যালেঞ্জিং ছিল। সো সেটা আসলে আপার জন্য এই চ্যালেঞ্জের সুযোগটা পেলাম। জানি না কতটুকু পুল অফ করতে পেরেছি, এটা দর্শক বলতে পারবে, আশা করি মার খাবো না। সো ওইটা পরে বুঝে যাবে। বাট হ্যাঁ, আমার জন্য এটা ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। অ্যান্ড মিউজিক নিয়ে সিনেমার মিউজিক ডিরেক্টর হওয়ার তো একটা অন্য আনন্দ আছে। এমনিতে আসলে চলচ্চিত্রে সঙ্গীতটা একটা সাপোর্টিং জিনিস থাকে, বাট যখন সঙ্গীতটাই আসলে বিষয় হয় ছবির, তখন আসলে সঙ্গীতের রোলটা অনেকটা বেশি থাকে অন্যান্য ছবির থেকে। মিউজিক সঙ্গীত এখানে একটা ক্যারেক্টার এই ছবি, এবং বলা হয় যে গানের সাথে গানের জনপ্রিয়তার সাথে কিন্তু সেই সিনেমাটারও একটি মিল মানে খুঁজে পাওয়া যায়, যে জনপ্রিয় হবে এই ধরনের একটি বিষয় কিন্তু সবসময় প্রচলিতই আছে, যে গান হিট তো সিনেমা হিট, এরকম একটা ব্যাপার থাকে। হেলাল হাফিজের কবিতাগুলো নিয়ে কিভাবে করা হলো কাজ, আমরা ওটা পরে শুনবো। আজব কারখানার নাম কেন হলো এই প্রসঙ্গে একটু জেনে নিতে চাই শবনম ফেরদৌসী। আজব কারখানা শব্দটা তো আমাদের সবাই খুব পরিচিত, লালন সাইজির গানের মধ্যে আছে, জাত গেল বলে এ কি আজব কারখানা। তো উনি একটা স্পেসিফিক জায়গায় এই আজব কারখানার কথা বলছেন। এই আজব কারখানাটা আসলে কি, মানে আমি যদি উনার ব্যাখ্যায় বলি, আজব তো মিস্টিক সামথিং, ফলে এই যে মানুষের জগৎ, এটাকে উনি এই দুনিয়াদারি, এটাকে উনি আজব কারখানা বলছেন। তো সেই দুনিয়াদারির মধ্যে আমার দেখা যে দুনিয়াদারি, সেটা হচ্ছে মিডিয়া। আমি মিডিয়ার সন্তান, তাই না? আমি চাকরি করে খাই আমি টেলিভিশন মিডিয়াতে দীর্ঘকাল। ফলে এই মিডিয়া এবং শিল্পী তাদের যে জগৎ, তাদের যে কারখানা, এটাও তো একটা আজব একটা জায়গা, তাই না? আপনি সাধারণ মানুষের কাছে যান, এই জগৎটা কিন্তু বিচ্ছিন্ন একটা আজব জায়গা। ফলে সেইখানে কি কাণ্ড কারখানা হচ্ছে তারই একটা ক্ষুদ্র অংশ ধরবার চেষ্টা, সেই জন্য ছবির নাম আজব কারখানা। এবং আমরা আলোচনা থেকে যেটা বুঝতে পারছি, এবং আমরা ট্রেলার যেটাই বলি দেখে, আমরা রকস্টারের জীবন তুলে ধরা হয়েছে, সেখানে এটাকে বায়োগ্রাফি না করে এভাবে তুলে ধরার কারণটা যদি জিজ্ঞেস করি। না, এটা তো বায়োগ্রাফি না, এটা তো আসলে এই গল্পটা তো আমার আসলে রিয়ালিটি থেকে পাওয়া। মানে এই ছবির অন্যান্য জায়গায় আমি বলছিলাম যে এই ছবির সবচেয়ে বড় জায়গাটা কি, কিংবা মানুষ কেন দেখবে যদি বলি, মানে অনন্য জায়গাটা কোথায়, সেটা হচ্ছে ছবিটি একটি সত্য ছবি। আমি বলছি একটি সৎ ছবি, মানে এটা আমার কথা না, ক্রিটিকদের কথা, যে ভেরি অথেন্টিক। কারণ এখানে কোনোই মন গড়া কিছু নাই। অবশ্যই ফিকশনে থাকবে ফিকশনাল জিনিসপত্র, কিন্তু এখানে আপনারা দেখলেই বুঝবেন যে আমাদের এই সময়ে যা যা ঘটে তারই একটি প্রতিস্থাপন করা। আর এটা তো আমি একটা শুটিং করতে গিয়ে, গানের মিউজিক ট্রাভেল শো করতে গিয়ে
নেত্রকোনার একটি ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আসলে গল্পটা আমার মাথায়, পুরো ফিল্মটা আমি দেখে ফেলেছিলাম 12 বছর আগে। ফলে যে জায়গাটা বলছি যে সেইটাকেই আসলে নিয়ে যখন কাজ করা হয়, ফলে সেইখানে তো মানে খুব একটা মানে কি বলবো, চ্যালেঞ্জের জায়গাটা কি বলবো, যে খুব মুশকিলের আর কি। অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল এবং আমরা আর গল্পগুলো শুনবো, বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরও আমরা এই চলচ্চিত্রের নানা দিক নিয়ে শুনবো, আমাদের সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আয়োজনে। আমরা আবারও আড্ডা এবং গল্পে চলে যাচ্ছি। শবনম ফেরদৌসী, সাধারণত দেখা যায় কোনো উৎসবকে কেন্দ্র করে চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়ে থাকে এবং কিছুদিন আগেই আমাদের উৎসব চলে গেল, কিন্তু সেটাকে না করে আপনি কিছুদিন পরে করছেন, এটার পেছনে কি কোনো কারণ রয়েছে কিনা? না, আমরা তো উৎসবে ঢুকেছি 2022 সালের জানুয়ারি থেকে। আমরা ঈদ বা যে কোনো উৎসবকে কেন্দ্র করে আমরা চলচ্চিত্র মুক্তির বিষয়টি যেটা, না, আমাদের ছবি তো ঠিক ঈদের ছবি নয়। মানে আমাদের এখানে যে প্রচলনটা আছে, মানে এই অঞ্চলে, ভারতীয় উপমহাদেশে বলি সব জায়গায়, যে খুব অ্যাকশনধর্মী ফিল্ম হবে, নাচ গান, আইটেম সং থাকবে, তথাকথিত কমার্শিয়াল মুভি যেটা বলা হয়। আমাদের ছবিটা তো সেই ধরনের নয়, ফলে এটা ঠিক ঈদের ছবি নয় সেই অর্থে। 2 নম্বর হচ্ছে যে আমাদের নিজেদের প্রস্তুত একটা ব্যাপার ছিল। আমরা আসলে 12 জুলাই ডেটটা পেয়েছিলাম। আপনারা জানেন হয়তো যে এটা অ্যাপ্লাই করতে হয় প্রযোজক পরিবেশক সমিতির কাছে যে আমরা ছবি রিলিজ দিতে চাই। ফলে এই ডেটটা ফাঁকা ছিল, জুলাইয়ের 12 জুলাইটা ফাঁকা ছিল। আমাদের প্রযোজক সামিয়া জামান যেহেতু দেশের বাইরে থাকেন, উনি জুনের আগে আসতে পারছিলেন না। ফলে সব কিছু মিলিয়ে আমাদের আসলে এই ডেটটা পড়ে গেছে। এটা সেপ্টেম্বর হতে পারতো। জি, আপনাদের এটা আমরা জানি যে 16-17 অর্থ বছরে আপনার অনুদানের একটি চলচ্চিত্র, কিন্তু এই যে একটা দীর্ঘ সময় অতিবাহিত হলো, এখানে নিশ্চয়ই অনেক অনেক চ্যালেঞ্জের বিষয় আপনি নিজে বললেন, সেই চ্যালেঞ্জগুলো যদি আমরা একটু জানতে চাই। প্রথম যেটা ছিল, প্রথম 1 বছর আসলে আমাদের যে কেন্দ্রীয় চরিত্র যেখানে পরমব্রত অভিনয় করেছেন রকস্টারের চরিত্রে, এই চরিত্রটাকে খুঁজে বের করা। কারণ আপনারা ফিল্মটা যখন দেখবেন যে এই চরিত্রটা কেন্দ্রীয় চরিত্র এবং তাকে ড্রিভেন, মানে ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্পকে তিনি টেনে নিয়ে যাচ্ছেন। ফলে এইরকম একটা অ্যাক্টর দরকার যে খুব সিজনড, অথবা যাকে আমাদের তৈরি করে নিতে হতো। ফলে প্রথম 1 বছর আমরা বাংলাদেশে অনেক চেষ্টা করেছি, বিগ স্টার থেকে শুরু করে একদম নিউ কামার কাউকে, কিন্তু গিটার বাজাতে পারে এইরকম অ্যাফ্লুয়েন্ট অভিনেতা আমরা পাচ্ছিলাম না। আবার বয়সটা 40-এর কাছাকাছি, আবার গ্ল্যামারাস, আবার খুব ভালো অভিনয়টা করতে পারবে। ফলে এই সিদ্ধান্তে পরমব্রত যে যাওয়া পর্যন্ত আমাদের মার্চ মাস লেগে গেছে 18 সালের। 17 সালে তো আমাদের ঘোষণা হয়েছে। 2 নাম্বার ছিল যে নিজেদেরও তো অভ্যস্ততা বিষয় আছে। আমি ডকুমেন্টারি জায়গা থেকে এসেছি, যেখানে হচ্ছে সত্য হচ্ছে মুখ্য, তুমি মানে মিথ্যার কোনো জায়গা নাই সেখানে। টিম মেম্বারদের মধ্যেও ভীষণ অনেস্ট এক ধরনের আমরা থাকি। আর আমি ফিকশনে এসে ফিকশনের ওয়ার্ল্ডের মানুষের সাথে ম্যাচ করতেও তো 6 মাস লেগে গেছে। প্রথম দিকে আমি বুঝতামই না যে তাদের মেকানিজম, মানে টের পাচ্ছি কিন্তু কিছু বলতে পারতাম না যে হাউ টু হ্যান্ডেল দেম। ফলে এই 2 ঘরানা মানুষের কিন্তু ব্যাপক তফাৎ আছে, এটা আমার এই অভিজ্ঞতা হলো। ডকুমেন্টারি জগতের মানুষ একদম এক ধরনের, ফিকশনের জগতের মানুষ এক রকমের। ফলে তাদের সাথে কোপ আপ করা, ফলে সব কিছু মিলে 1 বছর চলে গেছে প্রস্তুতি নিতে। তারপরে আমরা হচ্ছে যে 19-এর প্রথম থেকে আমরা শুটিং শুরু করি, মার্চের থেকে, এবং শুটিংটা করতে তো 19-এ তো আমাদের 2-3 লটের শুটিং হলো এবং এডিটিং হলো। তারপর হচ্ছে কোভিড চলে এলো। ফলে কোভিডের মধ্যে যেটা হচ্ছে পুরো মিউজিক সেশন, মানে পোস্ট প্রোডাকশন পুরো কোভিডে হয়েছে, পুরা সময় গৌরব আমরা মানে মাস্ক পরে একজন যতটা দূরে দূরে থাকা যায়, আমরা প্রতিদিন ভাবতাম সকালে আমাদের করোনা হয়ে যাবে কিনা, এরকম একটা জায়গা। সাউন্ডের কাজ হয়েছে ওইভাবে, এডিটিং হয়েছে। 21-এ গিয়ে আমাদের ছবিটা শেষ হয়েছে মার্চের দিকে। এরপর আমরা ফেস্টিভ্যালের জন্য অ্যাপ্লাই করে মানে করতে করতে, ফলে 22 থেকে শুরু। এই কারণে আর গত বছর আমাদের আসলে মুক্তি দেওয়ার একটা প্ল্যান ছিল মাঝামাঝি সময়, কিন্তু দেখেন অগাস্টের পর থেকে যেটা হলো যে ইলেকশন কেন্দ্রিক সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল। অক্টোবর থেকে মুভি করতে পারলাম না আমরা, ইভেন সাধারণ কোনো শুটিংয়েও ঢাকার বাইরে যেতে পারতাম না আন্দোলনের জন্য। ফলে তখন তো আসলে দর্শক পাওয়া যেতই না, সেই কারণে আমরা পিছিয়ে দিয়েছিলাম।
জি, ইমির কাছে আবারও যাই যে প্রথম সূচনাটাই আর কি, আমরা সূচনায় যদি বলি যে সেটা একদম মেগা স্টারের সাথে, একটা বাইরের দেশের আমরা সবসময় যাকে আর কি কল্পনা করি ওরকম একজন মানুষের সাথেই কিন্তু আপনি ফিল্মটাতে শেয়ার করতে পারলেন, স্ক্রিন শেয়ার করতে পারলেন। সেই জায়গা থেকে কো আর্টিস্ট হিসাবে তার সহযোগিতা আপনি কেমন পেয়েছিলেন? আমরা ছোটবেলায় যে বাসাটাতে থাকতাম সেই বাসার মামা ডাকতাম, হচ্ছে আমার বাবার মতোই ছিল, বাড়িওয়ালা। তো মামা ছিলেন কলকাতার আর মামি ছিলেন হচ্ছে ঢাকাইয়া। তো এর জন্য ছোটবেলা থেকে যেহেতু আমরা খুব লম্বা সময় তাদের বাসায় কাটিয়েছি, আমার মধ্যে এমনি কলকাতার প্রভাব অনেকটা বেশি ছিল। আমি কখনোই ভাবতাম না যে কলকাতার মানুষজন বা বাঙালি ভাষাভাষী যারা আছে তারা আমরা আলাদা। আমার মনে হতো যে ওরা দে আর পার্ট অফ আওয়ারসেলভস, আমার এরকম মনে হতো। তো তখনই ছোটবেলায় দেখলাম যে কলকাতা থেকে যত সব দাদারা আসতেন, মানে রিলেটিভসরা, তারা না অনেক মানে সফট স্পোকেন আর অনেক মানে সফট হার্টেন্ড হয়, মানে খুবই অমায়িক আর কি, অনেক স্পন্টেনিয়াস। আর তাদের মধ্যে আমার মনে হতো যে লাইক কমপ্লিকেটেড জিনিসপত্র কম থাকতো, তারা অনেক মানে অন ফেস এবং অনেক মানে সফট হার্ট অ্যান্ড সফট স্পোকেন হয়। তো ওইখান থেকে একটা অ্যাট্রাকশন থাকাটা তো স্বাভাবিক। ছোটোবেলায় যে পরিবেশটাতে বড় হয়েছি বা যেই অঞ্চলের মানুষজনদের সাথে থেকে আমি অভ্যস্ত বা বড় হয়ে অভ্যস্ত, যাদের কালচার বা ট্র্যাডিশন দেখে আমি অভ্যস্ত, ওখান থেকে আমার মনে হয় যে ছোটোবেলার ওই পরিবেশটাই হয়তো আমার ভেতরে একটা মানে বিষয় বিল্ড আপ করেছে যে ইন্ডিয়ান নায়ক হলে বা কলকাতার একজন নায়ক হলে হয়তো আমার জন্য ঠিক হবে, বা এরকম একটা প্রজেক্ট হলে হয়তো আমাকে ঠিক মনে হবে আমার নিজের কাছে। তো সেইভাবে তো আমি বলবো যে আম লাকি, অ্যান্ড আমার জন্য এটা ছিল, এর জন্যই আমি কাজটা করেছি। তো সেই কলকাতার দাদার কথাই যদি বলতে যাই, পরমব্রত চট্টোপাধ্যায়, তিনি অনেক কি বলবো, উনি অনেক এডুকেটেড। হ্যাঁ, উনি অনেক এডুকেটেড, অনেক কি বলে, হি ইজ ভেরি ডাউন টু আর্থ। আর হচ্ছে এত দেখে কিন্তু মনে হয় হ্যাঁ এত মানে সুন্দর মার্জিত এবং সবকিছুই এত মানে সফিস্টিকেটেড, মানে তার সব বিষয়ে এত সফিস্টিকেশন আছে যে ওখানে আমার মনে হয় যে যে কেউ থাকলে, আমার জায়গায় যদি অন্য যে কোনো অভিনেত্রী থাকতো বা অন্য যে কোনো একজন সাধারণ মানুষও থাকতো, তাকে আগে দেখতো। তো আমিও দেখতাম কাজের ফাঁকে, যতটুকু সময় তার সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করতাম, বাকিটা সময় আমি তাকে দেখতাম যে আসলে যারা বড় বড় অবস্থানে চলে গেছেন এক একজন অভিনেতা অভিনেত্রী, তারা যতই ওপরে ওঠে তাদের নিজেদেরকে মানে কি বলে হ্যাঁ ওটা বেশি হয়। তো ওই ক্ষেত্রে আমি জগৎ যত বড় তত বিনয়ী হয়। আমি একটা মজার গল্প মনে করছি, আমি সরি ইন্টারাপ্ট করছি। পরমব্রতকে আমি ফার্স্ট মিট করি 2015-16, অ্যান্ড আমাদের একটা কমন ফ্রেন্ড আছে শাহানা বাজপাই, গান করে, এখন বাংলাদেশে থাকেন না। তো একটা ক্লাবে শাহানা গান করতেছিল অ্যান্ড পরমব্রত যে হাজির হয়, অ্যান্ড আই ওয়েন্ট অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ যে আমি তো সেই তোপসের আমল থেকে পরমব্রতর কাজ ফলো করি, কারণ এই ফেলুদার চেলা এই ঘুরছে এই করছে। সো ও আমরা ছোটোবেলার থেকে কিন্তু মানে আমরা সিমিলার বয়সী, কিন্তু ছোটোবেলার থেকেই ওর কাজ দেখে আসছি এবং ওইটা ফলো করে আসছি। তো আমি না খুব এক্সাইটেড হয়ে ওকে মিট করতে গেছি। তো এবং দ্য রিয়াকশন দ্যাট আই গট ওয়াজ ভেরি সারপ্রাইজিং অ্যান্ড ভেরি, মানে এটা একেবারে এক্সপেক্টেড ছিল না। ততক্ষণে আমার 2-4টা অ্যালবাম তো বের হয়েছে, কিন্তু আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে পরমব্রত আমার কাছে চেনে বা আমার গান শুনছে বা এরকম কোনো ধারণা নেই। তো আমি পরিচয় হয়েছে মানে লাবিক শাহানার বন্ধু হ্যান ত্যান পরিচয় হয়েছে। একটু পরে ঘুরে আসছে, আমি না তোমাকে, তুমি কি গৌরব, তোমার নাম কি, আমি তোমার গান শুনছি। হ্যাঁ, সো এইরকম ধরনের একটা মানুষ যে আসলে মানে ও যেই বড় একটা স্টারও কিন্তু এটা করার দরকার নাই। হ্যাঁ, মানে হ্যাঁ ওটাই, মানে কিছু কিছু জিনিস আমি নোটিস করেছি যে সেটা না করলেও ওনার চলে এবং কেউ এটাতে ওনাকে প্রশ্নও করবে না বা ওনাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু সব মানে সিচুয়েশনে নিজেকে সুন্দরভাবে থাকতে হয় কিভাবে, কারো মন রক্ষা করতে হয় কিভাবে, ইভেন ভাস্ট ফ্যান ফলোয়িংকে কিভাবে হ্যাপি করতে হয় এবং তাদের সঙ্গে কিভাবে রিয়াকশনে যেতে হয়, আমার মনে হয় এটা ইটস অ্যামেজিং। এটা আসলে ভাষায় প্রকাশ করা এবং আমাদের প্রেস রিলিজে যে পরিমাণ নিউজ লোকজন এবং আসছে গেছে, আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম এবং পরমব্রতকে ভাবতেছিলাম যে না, ওকে পরমকে কেমনে একটু সেভ করা যায়, একটু বাঁচানো যায় এই এত চাপের থেকে, কারণ ও ট্রাভেল করে। এবং ও বলছে না ঠিক আছে, আমি দেখছি করছি, অসুবিধা নাই। মানে উল্টা আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম যে ওনাকে দেখলে টেনশন ফ্রি থাকতাম যে মানুষ এখন ওনার কাছে ভিড় করবে, ওকে দেখবেও না, আমি ফ্রি এখন মানে ইউ ক্যান গেট বিজি উইথ হিম। আর অনেক কষ্ট করতে পারে,
মানে থাকে না যে একটা ছবিকে ঠিকঠাক মতো তুলে দেওয়ার জন্য তার যে শিডিউল, মানে কখনো না আমি এখন এত বেজেছে চলে যাব না, কাজটা শেষ করে। এবং আমার ওকে দেখে আরও বেশি মনে হচ্ছে যে লম্বা সময় যে সেটে থাকা, আবার তখন মনে হচ্ছে না ডিরেক্টরদের থেকে অ্যাক্টররা বেশি কষ্ট করে। এবং আমরা এই পরমব্রতকে সামলানোর জন্য লাবিক যেটা বলছিলেন যে অনেক বেশি টেনশন বা ইয়া ছিল যে এবং কিভাবে তারা এই জনগণ কিভাবে তাকে রিয়্যাক্ট করেছে সেই বিষয়গুলো আমরা একটু শুনবো। বিরতির সময় হয়েছে, আবারও বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছি একটু পরেই। কত হুলুস অনটন জন্ম ভেতরে আমার কত টাকা ওরে একবার ডাক দিয়ে দেখো আমি কত টাকা ওরে একবার ডাক দিয়ে দেখো আমি কত টাকা। বাহ, খুবই চমৎকার। এবং আমি যতটুকু জানি যে লাবিক কামাল সাধারণত এই ধরনের গানগুলো বেশি করেন, এবং আপনার সঙ্গে মিলে যাওয়াতে কেমন মানে বোধ ছিল যে এই একই ধরনের আপনার কাজের সঙ্গে মিল, এবং সেই কাজগুলোই করার আবার সুযোগ পেলেন? এইটা খুব এক্সাইটিং জিনিস ছিল। আমি আরেকটু দু লাইন শোনাতে চাই। এই গানটাই একবার ডাক দিয়ে দেখো আমি কত টাকা কত হুলুস্থুল অনটনা জন্ম ভেতরে আমার একবার ডাক দিয়ে দেখো আমি কত টাকা কত হুলুস্থুল অনটনা জন্ম ভেতরে আমার। দুই ধরনের সুর পেলাম, একই কথা। আচ্ছা, একটা পপ রক অ্যারেঞ্জমেন্ট যেটা ছবির গল্পের কারণেই হয়। আমি ডিটেইলে যেতে যাচ্ছি না, কারণ ছবির মধ্যে এই ব্যাপারটা মজা করে এক্সপ্লেইন করা আছে। আর আবার একটা একই লিরিকের একদম কমপ্লিটলি ফোক কর্নার, বাট আবার মিউজিকটা যেহেতু একটা রক ব্যান্ড, ফোক রক সর্ট অফ রিপ্রেজেন্টেশন। সো এইটা খুবই এক নাম্বার ভয়ের কাজ ছিল, কারণ হেলাল হাফিজের মানে শব্দ সুরে ফেলাটা এটা আসলে এটা সাহসের কাজ। আপা এরকম সাগরে না ফেললে এই জিনিস করার সাহস আমার হইতো না। এবং তারপরে আবার ওই লিরিক থেকে একটা গান শুরু করা একটা ব্যাপার, এবং একটা করে ফেলে ওখান থেকে পিছনে এসে আবার আরেকটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস বের করা, এটাও আসলে মানে থাকে না জীবনে অনেক কিছু চ্যালেঞ্জেস থাকে যেগুলো মনে থাকে। তো এইটা ইজ ওয়ান অফ দোজ, আমার ক্যারিয়ারের ওয়ান অফ দোজ থিংস যেটা আমি মনে করি যে আমার এটা থাকবে, যে এরকম একটা প্যারার মধ্যে আপা আমাকে ফেলছিল এবং ওইটা এরকম একটা জিনিস দিয়ে যেতে হয়েছিল। আর পার পাইছি দেখি এটা অডিয়েন্স আপনারা বলবেন সিনেমা দেখে। না, খুবই চমৎকার। এবং শবনম ফেরদৌসীর কাছ থেকে আমরা শুনি তাহলে হেলাল হাফিজের কবিতাকে কেন বেছে নেওয়া এই গানগুলোর মধ্যে? ও আচ্ছা, আমাদের দীর্ঘদিন স্ক্রিপ্টে আমাদের এখানে ওয়ার ফেজে আমি খুব ভক্ত, ফলে তাদের একটা গান আছে যেটাকে আমার খুব ফুললি রক মনে হয়, আমার ভুল হতে পারে, সেটা হচ্ছে যে বসে আছি একা কাঁচা রোদ বিকেলে উদাস। তো এই গানটা খুব পারফেক্ট ছিল, এটাকে আমি রেখেছিলাম যে এই গানগুলোকেই, ওদের গানগুলোকে আমি আমার রকস্টারের গান বানাবো কিনা। পরে অন্যদের কথাও ঘুরে ফিরে আসছিল, তো আমরা একটা পর্যায়ে সিদ্ধান্ত যে না, আমরা একদম নতুন গানই করব, কারো গান আমরা এখানে নিচ্ছি না। তখন লিরিক খোঁজার ব্যাপারটা ছিল, তো আমাদের টিমেও লিরিক লেখা শুরু হলো, বিভিন্ন জায়গায় কালেকশন হলো অন্যদের কাছ থেকে। তো আমরা তো সামিয়া আপার আমি সব কিছু মিলে একসাথে ডিসিশন নিতাম, তো আপাকে দিলাম যে কোনটা পছন্দ হয়, মানে আমি সব কিছু ওনাকে দিয়ে অ্যাপ্রুভ করে নিতাম। এখনও নেই, মানে ওই সম্মানের জায়গাটায় আমি তাকে রেখেছি। তো ওনার একটা পছন্দ হচ্ছিল না যে কোনটা এসেতে হয়। তো হেলাল ভাই আমাকে খুব স্নেহ করেন, তার কবিতা তো বহু আগে, তার কবিতা পড়ে আমরা বড় হয়েছি। ফলে আমার সবসময় মনে হয় কি হেলাল ভাই কবিতায় খুব লিরিক্যাল, মানে ওনার কবিতাগুলো, এবং তার মধ্যে বাংলা যেমন আছে, স্পিরিট আছে আমাদের তারুণ্যের, আর খুব প্রেম
আছে, সেই প্রেমটা দেশের প্রতি প্রেম, তাই না? মানে ওনার প্রেমিকারা তো সত্যিকারের শুধু প্রেমিকা নন, তা তো দেশকে উনি মিন করেন, কারণ স্বাধীন দেশে কবিতাগুলো লেখা। ফলে আমি কিছু কবিতা ওনার সামনে দেই, প্রিন্ট করে, বই না। উনিও জানেন, তো উনি বলছে এই তো লিরিক। যখন আমি দিলাম সামি আপার সামনে, তখন উনি বললেন যে হেলাল হাফিজের প্রথমে 1-2 গান করার কথা ছিল, পরে ওদের সাথে বসি, গৌরব, তন্ময় তানসেন ভাইকিংসের, ওর ছিল 3টে গান, 4টা কবিতাকে আমরা, মানে আমি কয়েকটা পছন্দ করি, প্রথমে 8টা, ওদেরকে দেখছে কে কোনটা করতে চায়, ফলে ওরা চুজ করে যে আমি এই লিরিকটা, এই কবিতাটা করব। সেগুলো আমরা পরে হেলাল ভাইয়ের সাথে অনুমতি নেই, চুক্তি স্বাক্ষর করি, এইভাবে আমরা তার কবিতাকে গানে পরিণত করেছি। দর্শক নিশ্চয়ই ভিন্ন কিছু পাবে তার প্রতি। সকলের যে তিনি একজন জনপ্রিয় লেখক বা কবি, আমরা জানি তিনি একজন কবি, তো তার প্রতি সবার যে ভালোবাসার জায়গা, এটা থেকে নিশ্চয়ই আর একটা ভিন্ন মাত্রা তৈরি হবে। এবং হেলাল হাফিজের কবিতা নিয়ে রক সং, মানে এটাই হচ্ছে একটা নতুন কিছু হয়তো। আমরা বিরতির আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেই বিষয়টি আমরা একটু শুনে যাই ফেলি এই ফাঁকে, যে পরমব্রতকে আসলে সামলানো, তার প্রতি জনপ্রিয়তা, আমাদের যে দর্শক শুটিং চলাকালে যে পরিস্থিতিগুলো তৈরি হয়, সে বিষয়ে একটু শুনি। অদ্ভুত ব্যাপার, ঢাকা শহরে তো হবেই, যদি আমরা খুব গোপনে শুটিংটা করছিলাম, তারপরেও কেউ না কেউ আসতো থ্রু আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিংবা কারোর মাধ্যমে, যে ওর সাথে ছবি তোলার জন্য। কিন্তু কেন্দুয়ার মতো একটা দুর্গম জায়গায় আমরা ভেবেছিলাম পরমকে কেউ ওইভাবে চিনবে না, মানে কেউ আসবে না। প্রতিদিন আমি নেমে দেখতাম 8টায়, মানে সবার আগে নামতাম, নেমে দেখতাম যে লম্বা, মানে একটা ড্রয়িং রুমে মানুষ বসে আছে, মানে ওখানেও খবর হয়ে যেত। পরম নেমে তাদের প্রত্যেকের সাথে ছবি তুলে তারপর গাড়িতে উঠতে, লোকেশনে যেতাম। কিন্তু যেটা হয় যে এমনিতেই আমার একটা আছে, আমার টিমেও আসলে তারাই কাজ করতে পারবে যারা খুব গোছালো, সিস্টেম ফলো করে। ফলে আমাদের খুব ক্যাওয়েটিক সিচুয়েশন হয় না। ইভেন এই যে প্রেস কনফারেন্সে এলো, হাজার ইন্টারভিউ বোধহয় পরম দিয়েছে, মানে ও জাস্ট ল্যান্ড করেই ঢাকা ক্লাবে ঢুকেছে এবং ঢুকেই ইন্টারভিউ দেওয়া শুরু করেছে রাত 11টা। এর মাঝে মানে খেয়েওছে আর কি, পারলে কথার মধ্যে। ফলে ও এই জিনিসটা পারে, যেটা ইনি বললো যে পরম ওই জায়গাটা ম্যানেজ করতে পারে। আর পরমকে সামলানোর ব্যাপারটা তো বলেছি যে পরমকে আমার কিছুই সামলাতে হয়নি, বরঞ্চ পরম যদি এই সহযোগিতাটা না করতো, যে আমাদের অনেক নতুন কাজ, আমাদের খুব দুর্গম জায়গাতে আমরা গেছি, সব জায়গায় থাকার ভালো ব্যবস্থা নেই, তাই না? ফলে টয়লেট নেই, এমন লোকেশনে গেছে যে ওই বাড়িতে কোনো টয়লেট নাই, অনেক হেঁটে আরেকটা বাড়িতে যেতে হয়। ফলে এগুলো সহ্য করে কাজ করা, এবং কখনোই কোনো ভাব নেই, দাদাগিরি নাই। হ্যাঁ, সবচেয়ে বড় কথা যে আমি যেটা বলি যে ও নিজে তো একজন ডিরেক্টর, ফলে একটা তো ভয় আমাদের ভেতরে ছিল যে ও আমাকে ডিরেক্ট করতে চায় কিংবা কোনো নাক না গলাবে কিনা। না, একেবারেই না। মানে এইটা আমার কাছে খুব দুর্দান্ত লেগেছে যে একজন ডিরেক্টরের প্রতি যে অনার, ও তো আমার থেকে অভিজ্ঞ, তার আগেও 2টা ছবি বানিয়ে ফেলেছে, সেটা তো করেনি, একদম অ্যাক্টর হিসেবে যে কাজটুকু করা সেটাই করেছে। আমি একটু যোগ করতে চাই, সিনেমার ওয়ান অফ দ্য মানে ভাইটাল সিন, একটা ট্রান্সফরমেশনাল সিন আছে যেখানে মানে ট্রান্সফরমেশনাল সিন একটু কি বলি, এর বেশি আর না বলি, একটা ট্রান্সফরমেশনাল খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা সিন। ওখানে পরমব্রতকে গিটার বাজাতে দেখা যায় এবং আমি এই গানগুলোকে করতে দেখা যায় ইয়েতে। তো আমাকে আপা ইতিমধ্যে দেখতে পাচ্ছে আমাদের, যেগুলো একটু এসেছে সোশ্যাল মিডিয়াতে, একটু দেখতে পাচ্ছি। সো এইটা আপা আমাকে তখন সেটে থাকতে বললেন, তুমি একটু যন্ত্রপাতি নিয়ে এসো, গানটার মানে গানের যে শুটটা, এটার সাথে আমি চাই যে তুমি একটু থাকো, কি অবস্থা মানে সিচুয়েশন ইয়ে করার জন্য থাকো। তো আমি উত্তরায় শুটিং ইয়েতে গেলাম এবং টু মাই প্লেজেন্ট সারপ্রাইজ, পরম শুটের আগে বা ঢোকার আগে প্রায় ঘন্টা, 1-1.5 ঘন্টা বসে বসে আমার সাথে কর্ডগুলো তুললো, কোন জায়গাটা কি করা উচিত, কিভাবে করা উচিত। আসলে মানে নিজে কিন্তু গিটারটা বাজাতে পারে এবং ও কিন্তু নিজে শুনেও তুলে ফেলতে পারতো, বাট থাকে না মানে জাস্ট সিরিয়াসনেস এন্ড দ্য কমিটমেন্ট টু, যে আমি যেটা করবো আসলে ঠিকঠাক, আমি গিটারটা বাজাচ্ছি ক্যামেরার সামনে, দেখলে মনে হয় যেন আমারই বাজানো জিনিস, আমারই কম্পোজিশন, আমার মানে ওই ক্যারেক্টারে ঢোকার ব্যাপারটা। সো ও ওখানে গিয়ে একেবারেই অ্যাক্টিং করছিল না, ও গিয়ে গিটারটা বাজাচ্ছিল, কারণ ও কিন্তু 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে জিনিসপত্র তুলছে আমার সাথে।
তুলে তারপরে গিয়ে আমাকে আবার বলছে তুমি কিন্তু মিউজিক ছাড়ার সময় ওখানে থেকো, শ্যুটটা শেষ হওয়ার আগ পর্যন্ত মানে বের হয়েও না, কারণ ঠিকঠাক ভুলভাল করলে কিন্তু তুমি খেয়াল করো যে কোনো জায়গায় ইয়ে আছে কিনা। সো দ্যাটস পিয়ানোর সময় করেছে আমাদের পিয়ানো সিকোয়েন্সেও গিয়ে পিয়ানিস্টের সাথে বসে একদম কোন ইসেতে যে থাকে না আমাদের যে আরেকটা হাত দেখিয়ে দিয়ে আমরা সিনেমা শুটিং করতে গিয়ে মানে কাছাকাছি লেভেলের, যে পিয়ানো বাজাতে পারে না, ম্যাক্সিমাম অ্যাক্টর তো পারে না সেটাকে রিয়েলিস্টিক করা। হ্যাঁ, কিন্তু ও একদম তুলেছে, যে ট্র্যাকটা আমাদের বাজানো ছিল ওটার সাথে সে একদম তুলে তারপর কাজটা করেছে। সো এইটা আসলে কমিটমেন্টের জায়গাটা আমি বলছি যে এই ধরনের কমিটমেন্ট আমি আমার এত খুব দেখার সুযোগ হয়নি অ্যাক্টর মানে ইয়েদের কাছে কারো। আর ও চরিত্রটাকে ভীষণ ওন করে, তো মানে ওন করেছে এখনো করে, এটা একটা বিষয়। কারণ এইটা তো বলেছি যে এটার একটা পার্ট অফ হিমসেলফ, মানে ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসছে পরমব্রত। ছোটোবেলা থেকে মিউজিককে নিয়ে বেড়ে ওঠা, ফিউশন করা, নিজেদের ব্যান্ড ছিল, গিটার বাজাতে পারে, ফলে ও কিন্তু নিজে এই খেলাগুলো খেলেছে নিজের জীবনে। আর আপনারা তো জানেন যে সে প্লেব্যাক সিঙ্গারও কয়েকটা ফিল্মে, তাই না? দর্শক নিশ্চয়ই আর অনেক অনেক নতুন কিছু পাবে এবং আশা করি সেটা একটা সফল চলচ্চিত্রে পরিণত হবে। সাধুবাদ আপনাকে এবং শুভকামনা। এমির কাছ থেকে শুনবো, নিজেকে আসলে ওই চরিত্রের রূপ দেওয়ার জন্য আপনি নিজস্ব কি প্রস্তুতি ছিল আপনার? যদিও অন স্ক্রিনের ক্যারেক্টারটাও একজন মডেল এবং নামকরা একজন মডেল, কিন্তু যদি অভিনয়ের কথা বলি বা শবনম আপার কাজটাতে নিজের পার্টিসিপেশনের কথা বলি, তাহলে আমার যে মডেলিংয়ের ক্যারিয়ারটা এবং আমি যেভাবে কাজ করে অভ্যস্ত, যেভাবে আমার মানে কাজের পেসটা যেমন, সেটাকে আমার মনে হয় একেবারেই ভুলে গিয়ে আমি একদম অ্যামেচারের মতন কাজ শুরু করেছি। অভিনয় কিন্তু আমার এটা প্রথম না, দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম, কিন্তু আমার এফোর্ট এবং আমার ডেডিকেশন, আমি বলবো যে একজন ফ্রেশার নিউ কামার আসলে যেভাবে নিজেকে ডেডিকেট করবে, আমার ডেডিকেশন আমার ওই মুহূর্তে এর থেকে বেশি দেওয়ার ছিল না। শবনম আপাকে আমার ওই মুহূর্তে সে আমার কাছ থেকে যেই পারফরমেন্স চাইছিল সেটা ওই মুহূর্তে আমি আমার বেস্ট পারফরমেন্স দিয়েছি। এখন আমার কোনো রিগ্রেট নেই যে আরো ভালো করতে পারতাম, কারণ আমি এই রিগ্রেট জিনিসটাই যেন আমার লাইফে না আসে, এই জন্য আমি ঠিক ওই মোমেন্টে 100% দিয়ে আসছি, যেটা আমার পরে কোনোভাবেই মনে না হয় যে আই কুড বি বেটার, বা আমার মুডটা একটু ঠিক থাকলে হয়তো সিনটা একটু ভালো হতো। আমার অনেক সময় অনেক কিছু নিয়ে কনফ্লিক্ট হয়েছে। একটা সিনেম্যাটিক জার্নি কিন্তু আর মানে আর 10টা সাধারণ কাজের মতন না। এখানে অনেক মানুষ, অনেক সেন্টিমেন্টস, অনেক আশা ভরসা এবং অনেক এক্সপেকটেশনস, নিজেদের ইন্ডিভিজুয়াল ডেডিকেশন সব কিছু থাকে। তো সেখানে নিজেকে কোপ আপ করা, যে শুধুমাত্র যে মানে পরমব্রতর মতন একজন বড় অভিনেতার সঙ্গে কাজ করা তাই শুধু নয়, সামিয়া জামান একজন যেই মানে নারী সত্তাটা সে ক্যারি করে, তার সঙ্গে কাজ করা, তার একটা প্রজেক্টের একটা পার্ট হওয়া, এই যে শবনম আপা, তো শি ইজ ভেরি ট্যালেন্টেড। মানে এখানে তো আর মানে যে ট্যালেন্টেড তাকে কিন্তু বলতে হয় না যে আমি কিন্তু ট্যালেন্টেড, তার ট্যালেন্টটা কিন্তু প্রকাশিত হয়ে যায়, হ্যাঁ, তার ভাইব্রেশনটা কিন্তু আউটসাইডাররা পায়। সো আই গট দ্যাট ভাইব্রেশন। আমার মানুষ আমাকে অনেক প্রশ্নও করতো এক সময় যে ও আচ্ছা তাহলে শবনম আপার কাজটাই করলা, কিন্তু আমার কথা হচ্ছে যে নো ওয়ান অফার্ড মি সামথিং লাইক মি, যেটা আমি ডিজার্ভ করি। আমি যদি বাংলা চলচ্চিত্রের সেই অস্বাভাবিক সময়গুলো, যে সময়গুলোকে আমরা মানে অন্যভাবে নেগেটিভভাবে ডিফাইন করি, সেই সময়ের কথা বলি, সেই সময়ও কিন্তু আমার কাছে কাজ এসেছে, কিন্তু আমি কিন্তু কাজগুলো নেইনি। আমার মনে হতো যে না, যে ইমির এই কাজের এই প্রসঙ্গে আমরা ফিরে আসবো, বিরতি নিয়ে আসছি। দর্শক আবারও বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছি একটু পরেই। দর্শক ফিরে এলাম বিরতির পর। এটা আমাদের শেষ পর্যায়ে, আমরা আরো কিছু কথা শুনবো। ইমির কাছে যে বিষয় নিয়েছিলাম, যে নিজেকে তৈরি করার প্রসঙ্গে ছিলাম আমরা, বিষয়টা একটু শুনি। তৈরি তো আমি বললামই যে তৈরি কিভাবে হয়েছিলাম। আসলে তৈরি হওয়া বিষয়টা প্রথমে কাজ করতে হয় মেন্টালি, ডিসিশনটা নিতে হয় যে আমি আসলে কি চাই, মানে আমার মানে কাজগুলো কেমন হওয়া উচিত। হ্যাঁ, আমি আমার মডেলিং লাইফে 100% মানে স্যাটিসফাইড ছিলাম আমি আমার জায়গা এবং আমার কাজ নিয়ে, কিন্তু আমার সামহাও মনে হতো, এবং পাবলিক যখন আমার সাথে রিয়্যাক্ট করতো, জেনারেল মানুষজন, তখন আমি নোটিস করলাম যে ওরা সামহাও আমাকে স্ক্রিনে দেখতে চায়, ইভেন বড় স্ক্রিনে দেখতে চায়। তাদেরই ভাষ্য যে তোমার মধ্যে তো অনেক জাতীয় মানে কোয়ালিটি আছে, একটু একটু করে হলেও মানে সিলভার স্ক্রিনের জন্য যেটা দরকার হয়, মানে বিগ স্ক্রিনের জন্য যেটা দরকার হয়, তাহলেও আমি কেন কাজ করি না। তো এই
কাজ করা না করা এত ডিসিশনের মধ্যেও আমি কখনো গিভ আপ করিনি যে আমি একটা হয় না কোনো একটা নট আপ টু দ্য মার্ক এরকম কোনো কাজের জন্য হ্যাঁ বলে দিলাম, আচ্ছা করে ফেললাম। জি, শবনম ফেরদৌসীর কাছ থেকেই শুনি যে ইমিকে আসলে নির্বাচন করার পেছনে এবং অন্যান্য ক্ষেত্রেও চরিত্র নির্বাচন, পোশাক, সেট এবং লোকেশন সবকিছু মিলিয়ে আমরা একটু সংক্ষেপে শুনি। ইমিটা শেষ করে যে ইমিকে আসলে পিক করা হয়েছে যে এই রকমই একটা চরিত্র, মেয়ের চরিত্র ছিল, আঁকা ছিল, মানে এসছে গল্পে। ফলে ইমিকে আমি বলেছিলাম যে তুমি যা, তুমি তাই করবা, তুমি যেরকম আছো, তাই না ইমি? যে ডোন্ট চেঞ্জ ইয়োরসেলফ, তুমি এখানে অ্যাক্ট করো না, তুমি যেভাবে কথা বলো, যেভাবে হাঁটো, যেভাবে গেট আপ নাও, সেটাই করবে। ফলে এই জন্য ওকে পিক করা। এই ছবিতে আসলে বলেছি তো, পরম থেকে শুরু করে আপনার ছবিটা দেখলে বুঝবেন যে এটা খুব বিগ স্টারওয়ালা ছবি নয়, ম্যাক্সিমাম হচ্ছে যে রিয়েল লাইফের কাছাকাছি যতটা পাওয়া যায় সেই রকম মানুষদেরকে বাছাই করা হয়েছে, যাতে যতটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ফলে যে ক্যারেক্টারগুলোর মধ্যে তার সত্তাটা আছে, এখানে ইমি না হয়ে হয়তো অন্য একটা, আমি আরও একটা গ্ল্যামারাস নায়িকা কাউকে এই সময়ে কাউকে নিতে পারতাম না, কারণ ওই চরিত্রটা যা ডেলিভার করতে পারে সেটা ইমি পারবে। আরেকটা মেয়ে সে আবার ওই মানে নিজেকে তৈরি করা একটু মুশকিল হয়। ফলে এই ছবিতে যে চরিত্রগুলি বলেন, যেরকম পোশাক আশাকও সেই ধরনের করা, মানে যতটা বাস্তবের সঙ্গে মিল থাকে, ডকুমেন্টারি থেকে এসছি তো, তাই না? ফলে একটা তো সেইটার ছাপ থাকবেই, এক ধরনের একটা মিক্স ব্যাপার আছে কাজটাতে। কারণ আমার যারা ফোক আর্টিস্ট, এখানে ফোক সিঙ্গার, তারা কিন্তু কয়েকজন নিজেদের রিয়েল লাইফ অ্যাক্টিংটা করেছেন। অর্থাৎ দিলু বায়াতি তার নিজের জীবনের চরিত্রটাই অভিনয় করেছেন। ফলে তার যে পোশাক আশাক, সেই পোশাকটাই সে পরেছে। এইরকম ইমির পোশাক তো আমরা দিতেই পারি নাই, একটা দুটো ছাড়া, ম্যাক্সিমাম তো ইমির ওয়ার্ড্রপ থেকেই আসা। এরকম ঘটেছে। জি, আমরা তো জানি যে আমাদের হল সংখ্যা অনেক অনেক কমে গেছে আগের তুলনায়। সেক্ষেত্রে হল বরাদ্দ নিয়ে কিছু শুনতে চাই, যে আসলে কিরকম পাওয়া যাচ্ছে। আমি তো মনে করি হল ভালোই পাওয়া যাচ্ছে, আমাদের কাছে চাচ্ছেও ছবিটা, আমরা এটা আশাও করি না, আমরা তো কম প্রচার করতে পেরেছি কম সময়ের মধ্যে, কিন্তু আমরা আসলে খুব বেশি হল চাইনি, এটা একটা বিষয়। কারণ আমরা ধরে নিয়েছি যে আমাদের যে দর্শক শ্রেণী কিংবা এই ছবিটা দেখবে খুব বড় নয়, ঝাঁপিয়ে পড়বে, হ্যাঁ হাজার হাজার, এটা ইটস নট এ ব্লকবাস্টার ফিল্ম না, বরঞ্চ যেটুকু আমরা আমাদের লোকবল সামলানোর মধ্যে সেরকম যে হল চেয়েছি তাই পেয়েছি, বরঞ্চ বাড়ছে আমাদের হল, আজকেও যুক্ত হচ্ছে। ঢাকা শহরের স্টার সিনেপ্লেক্স তো আমাদের খুবই স্বজন বন্ধু মানুষ, স্টার সিনেপ্লেক্সের সাথে আমাদের খুব একটা আত্মিক সম্পর্ক শুরু থেকেই। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরাতে 3টে শো আছে ডেইলি, সকাল 11:30টায়, বিকেল 4:15-তে, সন্ধ্যা 7:10-এ। সোনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্স আইটি হলে ওখানে আছে দুপুর 2:15 এবং সন্ধ্যা 7:30টায়। যমুনা ব্লকবাস্টার এখনও শিডিউলটা এই মুহূর্তে আমি এখনও পাইনি, আছে হচ্ছে নারায়ণগঞ্জে লায়ন্স সিনেমা হলে, চিটাংয়ের সিলভার স্ক্রিনে, আপাতত এই, কিন্তু ডেইলি আসলে একটু একটু করে অ্যাড হচ্ছে, এটা হতেই থাকবে, রিলিজের পর আমরা আর একটু টের পাবো। জি, সামগ্রিকভাবে লাবিকের কাছে যদি জিজ্ঞেস করি, এই চলচ্চিত্রটা নিয়ে আপনার প্রত্যাশা কেমন? চলচ্চিত্র নিয়ে প্রত্যাশা, এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমি তো আসলে গানের মানুষ, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে জরুরি, মানে জার্নির ডেস্টিনেশনের থেকে আসলে প্রসেস এবং জার্নিটা অনেক জরুরি। জার্নিটা যদি ভালো হয়, ঠিক হয়, গন্তব্য যেখানেই পৌঁছানো হোক, এটার একটা আনন্দ থাকে। তো আমি পুরো প্রসেসটা খুব এনজয় করেছি। আমি আমার নিজের জায়গা থেকে স্বাধীনতা পেয়েছি কাজ করার। একইভাবে কি ফিল্মে তো ফিল্মের অনুযায়ী যে ওটার ভিতরে থেকেও আসলে নিজের মতন অনেক কিছু করার সুযোগ পেয়েছি। অনেক ভাস্ট একটা জায়গা, 3টা 4টা 5টা জনরা একসাথে ব্লেন্ড করা, এটা একটা জায়গা ছিল যে আসলে একদম হার্ড রক জিনিসপত্র হচ্ছে, আবার ট্রেডিশনাল ফোক জিনিস হচ্ছে, আবার ক্লাসিক্যাল জিনিসপত্র হচ্ছে, ক্লাসিক্যাল ফিউশন জিনিস হচ্ছে। সো 1-2 ঘন্টার ছবির ভিতরে যখন 3, 4টা 5টা জনরা দিয়ে মুভ করে, এটা খুব ইজি ফল করা বা একটা মুড থেকে সরে যাওয়া। সো ওই জায়গাটা সামঞ্জস্য রেখে জিনিসটা করা, এটা আসলে এই চ্যালেঞ্জের জায়গা ছিল। এবং ইনিশিয়াল রিয়াকশনও আমাদের ভালো। আমি বেশ কিছু অ্যাওয়ার্ডও, আপা বলেন নাই, বেশ কিছু অ্যাওয়ার্ডও পাইছি এর, মানে ফিল্মটা আমরা পেয়েছি, যেটার মধ্যে আমি 5টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন ফেস্টিভ্যালে। তার মধ্যে একটা হচ্ছে ফিপ্রেস্কি অ্যাওয়ার্ড, যেটা খুবই সম্মানজনক ক্রিটিক অ্যাওয়ার্ড।
তারপর জাফনাতে আমি একটা ডেবু ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছি, এবং বাকি যে 3টা অ্যাওয়ার্ড আমরা ফ্রান্সে পেয়েছি, প্যারিসে পেয়েছে গৌরব অরিজিনাল মিউজিক ট্র্যাকের জন্য, আমাদের সাউন্ড ডিজাইনার পেয়েছে একটা আমাদের সাউন্ড ট্র্যাকের জন্য, ফ্রান্সে আরেকটা শহর তুলুজ, সেখানেও আবার গৌরব পেয়েছে অরিজিনাল মিউজিক ট্র্যাকের জন্য। ওইটা তো আমি জানি না, আমি আরেকটা পেয়েছি নাকি? হ্যাঁ, দুটো। আমাদের সময় একদমই কম। ইমি দর্শকদের জন্য কি বলতে চান? দর্শকদের জন্য আমি বলবো যে যেহেতু আজব কারখানা কোনো মানে এই মুহূর্তে বাণিজ্যিক সিনেমার সঙ্গে মিলিয়ে আপনারা দেখবেন না, আপনারা যদি আপনাদের লাইফ থেকে নতুনভাবে নিজেকে ডিসকভার করতে চান, সব ধরনের ইমোশনের সাথে নিজেকে কানেক্ট করতে চান, হ্যাঁ এটা একটা রকস্টারের আমার ধারণা এটা একটা রকস্টারের সোল জার্নি। সো ওই সোলের জার্নিটার সঙ্গে আরও অনেক কিছু কানেক্টেড, আরও অনেক সোল কানেক্টেড আছে। সো এখানে কিন্তু একটা সোলের জার্নি না, একটা সোলকে হলে দেখতে হবে, দেখতে হবে। তো আজব কারখানা দেখার জন্য আমন্ত্রণ রইল দর্শকদের জন্য। দর্শকদের জন্য বলার এটাই যে ছবিটা মানে যদি আপনার ভাবেন আর্ট ফিল্ম নো, এটা একটা মিডল সিনেমা, ফলে এখানে আনন্দ, কৌতুক, গান, জীবনবোধ যেমন আছে, প্রাণ আছে, তেমনিও যেটা ইমি বললো যে সোল সার্চিংয়ের বিষয়টা আছে। ফলে কোথাও না কোথাও গিয়ে আপনি নিজেকে কানেক্ট করবেন। মানে আমাদের অভিজ্ঞতা যেটা বলে, আমরা এই পর্যন্ত যেসব জায়গায় দেখেছি একাত্ম হবার যে বিষয়টা, কারণ প্রত্যেক মানুষই তো নিজের সামনে একটা আয়না, তাই না? আত্মার কাছে কোনো না কোনো সামনে দাঁড়ায়, ফলে মানুষের ভেতরকার জায়গাটাকেই আসলে খুঁজবার জন্যই তাকে সিনেমা হলে যেতে হবে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, আমরা একটি গান দিয়ে শেষ করতে চাই। শুভকামনা থাকলো আজব কারখানার জন্য। অনেক ধন্যবাদ দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য। শুদ্ধ সুন্দর চলচ্চিত্র দেখতে হলে অবশ্যই সিনেমা হলে যেতে হবে, এবং আমাদের বাংলা সিনেমার জয় হোক আমরা এই প্রত্যাশা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি। গান শুনবো আমরা একটি। এই ছবির নামটা যে মানে যেখান থেকে আসলে ডিরাইভড, মানে এই মূল জায়গাটা ফকিরের একটি গান, লালন ফকির, সেটা একটু করে গাচ্ছি, একটু আপনারাও জয়েন করেন। সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে এ কি আজব কারখানা, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি যত নিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে।